নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন স্টিভ ও'কনেলের লেখা কাহিনী দ্য কোয়াইট আই গল্প অবলম্বনে অন্তিম উপহাস। অ্যালফ্রেড হিচকক মিস্ট্রি ম্যাগাজিনের নাম শুনেছেন? 1956 সাল থেকে অ্যালফ্রেড হিচকক এই পত্রিকাটি নিয়মিত প্রকাশ করতে থাকেন। এই পত্রিকাতে মূলত থাকত রহস্য গোয়েন্দা কাহিনী। সেখানে বেশ সুন্দর সুন্দর কিছু রহস্য গল্প আমি পড়েছি। আপনারা আমার চ্যানেলে নিষ্পাপ নামের গল্পটা নিশ্চয়ই শুনেছেন, সেটাও আমি পড়েছিলাম হিচকক মিস্ট্রি ম্যাগাজিনে। যাই হোক, আপনাদের অনেকেই রহস্য গোয়েন্দা গল্প শুনতে পছন্দ করেন, কিন্তু আমার ঠিক একঘেয়ে গোয়েন্দা গল্প পছন্দ হয় না। তাই আমি খোঁজ করি অন্য ধরনের গোয়েন্দা গল্পের। হিচকক ম্যাগাজিনে সেটা আমি খুঁজে পেয়েছি, তো তাই মাঝে মধ্যে সেই পত্রিকা থেকে বাছাই করা কিছু গল্প আমি শোনাবো আপনাদের। এই গল্পগুলির জন্যে আমি হিচকক ম্যাগাজিন স্পেশাল বলে একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি। ম্যাগাজিনের প্রতিটা গল্প অ্যাড করা থাকবে সেখানে। বেশ, এবার চলুন শুরু করা যাক আজকের গল্প, অন্তিম উপহাস। ওখানে পৌঁছাতে শুরুতেই মিস্টার ডানকেন আমায় বলল, লেফটেন্যান্ট, ডাকাতির ভিডিওটা আমাদের কাছে আছে। তাকে ওয়াটার কুলারের সাথে চেইন দিয়ে আটকে রাখা হয়েছিল। সেই মুহূর্তে একজন আমার সামনে সেটা খুলে দেওয়ার পর সে আমায় ডাকাত দুজনের বিষয়ে বলল। তার বিবরণটা আমি রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে পৌঁছে দিলাম। তবে তাদের লাভ ছিল না, কারণ দুজন মানুষের মুখেই মুখোশ পরা ছিল। গাড়ির কাছ থেকে যখন আবার ব্যাংকে ফিরে আসি, দেখলাম ডানকানের হাত থেকে চেইন খোলা হয়ে গেছে এবং সে নিজের কবজি ঘষাঘষি করছে। সে আঙুল দিয়ে কাউন্টারের নিচের দিকে ইঙ্গিত করে বলল, ওখানে প্রথম বোতামটা আমি লোকগুলোকে দেখতে পাওয়ার সাথে সাথে টিপে দিই, আর তারপর ওদের একজন আমার দিকে বন্দুক তাক করে। তারপর সে আমার নজর নিয়ে যায় পিছনের দেওয়ালের সিলিংয়ের দিকে। সেখানে ত্রিভুজ আকৃতি একটা ছোট গর্ত রয়েছে। ওই বোতামে চাপ দেওয়ার সাথে সাথে ক্যামেরাতে রেকর্ডিং শুরু হয়ে যায়। যা যা ঘটেছে সব রেকর্ড হয়েছে ওখানে। দেখলাম কাউন্টারের নিচে দুটো সুইচ রয়েছে। অন্য সুইচটা কি কাজে লাগে? ওটা অ্যালার্মের জন্য, বলল সে। তাহলে সেটা কেন চাপ দাওনি তখন? ডানকানের বয়স 20 কাছাকাছি হবে। সে মুখে হাসি ফোটায়, কারণ ওটাতে প্রচুর শব্দ হয়, বেল বাজতে শুরু করে। আমি ভয় পাচ্ছিলাম সেই শব্দ শুনে ডাকাতগুলো খেপে গিয়ে আমায় গুলি না করে বসে। বাইরে তখন এলাকার 1-150 মানুষ জড়ো হয়ে গিয়েছে। রাস্তায় তখন কাদা কাদা অবস্থা, কারণ সকাল থেকে বরফ পড়ছিল এখানে, কিন্তু পরে তাপমাত্রা বাড়ায় সেসব গলে গিয়েছে। ওয়ালফিল্ড ব্যাংকের এই ব্রাঞ্চটা বেশি বড় নয়, একটাই ফ্লোর নিয়ে অবস্থিত, কোনো সদর দালান নেই। মুখ্য দরজা দিয়ে ঢুকলে সোজা এসে পৌঁছায় বড় একটা ঘরে। কাউন্টারের ওপারে একটা ঘর রয়েছে, যেটা ম্যানেজারের। ডানকান বলল, আমি এক্ষুনি মিস্টার ব্রেমারকে ফোন করছি। ব্রেমারকে? আমি প্রশ্ন করি। উনি এখানের ম্যানেজার, সে জবাব দেয়। উনি এখন বোর্ড মিটিংয়ে গিয়েছেন। সে ফোন করে খানিকক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। আমি প্রশ্ন করি, ডাকাতি যখন ঘটে তুমি কি একমাত্র কর্মচারী এখানে ছিলে? ডানকান হেসে জানায়, মিস্টার ব্রেমার ছাড়া শুধু আমি এখানে কাজ করি। আমি টেলার, আমি টাইপিস্ট, আমি ক্লার্ক, এবং আরও যা যা কাজ আছে সব আমিই করি। এটা খুবই ছোট একটা ব্রাঞ্চ। এর মেন অফিসটা রয়েছে নিউ ফোর্ডে, ফলে দুজনের বেশি লোকের প্রয়োজন এখানে হয় না। ডাকাতির সময় এখানে কোনো কাস্টমার এসেছিল কি? আমি প্রশ্ন করি। না স্যার, আমি একাই ছিলাম। ব্যাংক খোলে 9টার দিকে, আর আমরা স্বভাবত 10টা অবধি ব্যস্ত থাকি, কিন্তু 10টা থেকে 11টা পর্যন্ত ব্যাংক ফাঁকাই থাকে। মাঝে মাঝে তো একটা কাস্টমারও আসে না। আমি কাগজের গ্লাসে তার জন্য 1 গ্লাস জল আনি এবং বলি একেবারে সব শুরু থেকে বলতে। 10:30টার দিকে লোক দুটো এসে ভিতরে ঢোকে। একজন দাঁড়ায় জানলার কাছে বাইরে নজর রাখার জন্যে, আর অন্যজন পকেট থেকে বন্দুক বের করে এগিয়ে আসে আমার দিকে। সেই মুহূর্তেই আমি বোতামে চাপ দিই। জলের গ্লাসে চুমুক দেয় সে। সে কাউন্টার ঘুরে আমার কাছে এসে বলে দেরাজটা খুলতে। সেটা কি লক করা ছিল? আমি প্রশ্ন করি। না, সেটার মুখ বন্ধ ছিল, তবে লক করা ছিল না। সেটা 9টার দিকে খোলা হয়, আর ব্যাংক বন্ধ করার সময় মানে 3টের দিকে আবার বন্ধ করে দেওয়া হয়। তাহলে তুমি দেরাজের মুখটা খুললে? হ্যাঁ, আমাকে শুধু সেটার হাতলটাই ঘোরাতে হতো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ জানি, তুমি ভুল কিছু করোনি, তাকে জানাই আমি। সে বলতে থাকে। বন্দুক ধরা লোকটার হাতে চেইন লাগানো একটা ব্যাগ ছিল। সে দ্রুত কাগজের টাকাগুলো পুরে নেয় ব্যাগে। তারপর ব্যাগের চেইন লাগিয়ে পকেট থেকে একটা প্যাডলক বের করে।
সে আমার কবজি বেঁধে দেয় ওয়াটার কুলারের সাথে এবং চোখেও কাপড় বেঁধে দেয়। আটকা অবস্থায় থাকার দরুন তাদের চলে যাবার পর আমি ফোনের কাছেও পৌঁছাতে পারছিলাম না, ফলে আমাকে কারো আসার অপেক্ষাতেই থাকতে হয়েছিল। তুমি কি তখন চেঁচামেচি করেছিলে যাতে কেউ শুনতে পায় তোমাকে? লোকটা আমায় বলেছিল কোনো শব্দ না করতে আর চোখ না খুলতে, না হলে সে গুলি মেরে দেবে আমাকে। তাই আমি 5 মিনিট চুপচাপ দাঁড়িয়েছিলাম। অবশেষে আমি চোখের বাঁধনটা খুলি এবং দেখি তারা চলে গেছে। তখন আমি চেঁচাতেই যাচ্ছিলাম, দেখি মার্টিন সয়ার চেক হাতে প্রবেশ করছে সেখানে। উনি এই এলাকায় একটা সুপার মার্কেট চালান। আমি তাকে লোকগুলোর কিছু বিবরণ দিতে বলি। তাদের দুজনের উচ্চতাই 5 ফুট 10-এর মতো হবে। তবে বলে রাখি, আমি ঠিক উচ্চতা যাচাই করার বিষয়টা বুঝতে পারি না। তাদের মাথায় খয়েরি রঙের টুপি ছিল আর হাতে পরা ছিল গ্লাভস, আর তাদের মুখে লাগানো ছিল হ্যালোউইন মাস্ক, দুজনের মুখেই। যে ছোট চেন দিয়ে ছেলেটার হাত বাঁধা হয়েছিল সেটার দিকে আমি তাকাই। ওদের কাছে কি এছাড়া আর কোনো চেন ছিল? তাকে বিভ্রান্ত দেখায়। আরও চেইন? আমি হাসি। মানে জানতে চাইছি ওদের পকেটে কি 1-এর বেশি চেন ছিল? তাকে আরও বেশি বিভ্রান্ত দেখায়। তাই ভাবলাম বিষয়টা বুঝিয়ে বলি। তারা নিশ্চয়ই আশা করেনি যে তুমি এখানে একা থাকবে। তোমার সাথে মিস্টার ব্রেমার বা অন্য কাস্টমারও তো থাকতে পারতো। ওরা কি সবাইকেই চেন দিয়ে বাঁধার কথা ভেবেছিল? যদি সেটা না হয়, যদি তারা শুধু সাথে করে একটাই চেন নিয়ে আসে, তার মানে দাঁড়াবে ওরা সব আগে থেকেই জানতো। হয়তো তারা এটাও জানতো যে আজ মিস্টার ব্রেমার এখানে থাকবেন না। ক্ষমা করবেন স্যার, মাথা নেড়ে এসে বলল। আসলে আমি এতটা ভয় পেয়েছিলাম যে সেসব লক্ষ্য করিনি। ওরা কত টাকা নিয়ে গেছে? ডানকান খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, ওয়েল, আজ তো ফ্রাইডে। প্রতি বৃহস্পতিবার বিকেলের দিকে ব্যাংকে টাকা আসে, সেই সাথে এখানে নর্মাল ক্যাশও ছিল। আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না, তবে ওই ধরুন $25,000 মতো হবে। তুমি ওদের গাড়িতে উঠতে দেখেছিলে কি? আগে না, আমি চোখ থেকে কাপড় সরানোর সাহস করতে পারিনি। বাইরে লক্ষ্য করলাম একজন লোককে ভিতরে আসতে দেওয়া হচ্ছে। ওই তো মিস্টার ব্রেমার, বলল ডানকান। মিস্টার ব্রেমার একজন মধ্যবয়স্ক মানুষ। তার চুলের রং ধূসর বর্ণের। উনি ভিতরে এসে প্রবেশ করলেন। ঢোকার মুখে কার্পেটে পা মুছে নিলেন তিনি। উনি তাকালেন আমার দিকে, মাথা নাড়িয়ে ফিরলেন ডানকানের দিকে। ডানকান, তুমি নিশ্চিত তো তুমি ক্যামেরা অন করেছিলে তখন? হ্যাঁ মিস্টার ব্রেমার, সবার প্রথমে আমি ওটাই করি। যেখানে ক্যামেরাটা লাগানো আমি সেদিকে তাকাই। পেনটা আগে আসুক। ব্রেমার আর আমি দুজনে মিলে চলে গেলাম বিল্ডিংয়ের পিছন দিকের একটা ঘরে। উনি একটা কাঠের চেয়ারে উঠে ক্যামেরা থেকে ফিল্মটা খুলে আনেন। এটা সামনে সম্পূর্ণ জায়গাটা কভার করে, বললেন উনি। ফিল্মে মোট 10 মিনিট রেকর্ড হয়। এরকম একটা ছোট ব্যাংকে সিকিউরিটি ক্যামেরা লাগানোটা কি স্বাভাবিক? আমি প্রশ্ন করি। আসলে ঠিক তাই, কারণ ছোটোখাটো ব্যাংকেই সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আজ থেকে 3 বছর আগে এরকমই একটা ডাকাতি হয়েছিল, তাই মেইন অফিস থেকে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়। ক্যামেরাটার ব্যাপারে আর কতজন জানে? আমি জানতে চাই। জানে ওই মেইন অফিসের কর্মচারীরা আর। উনি থেমে যান। আমি হাসি। এছাড়া আপনার স্ত্রী, আপনার বেস্ট ফ্রেন্ড আর যে লোকটা ক্যামেরা লাগিয়েছিল সে। ওনাকে লজ্জিত দেখায়। আসলে এই এলাকার প্রায় সকলেই জানে এখানে কিছু গোপন করে রাখাটা ঠিক সহজ নয়। আর ক্যামেরাটা প্রায় 3 বছর আগে লাগানো হয়েছিল। সে অসুবিধা নেই, আমি বললাম। তাতে সাহায্য হবে বলেই আমার বিশ্বাস। ওনাকে বিভ্রান্ত দেখায়। যদি এলাকার সকলেই ক্যামেরার ব্যাপারে জেনে থাকে, তাহলে এখানের কেউ কাজটা করেনি। না হলে ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে তাদের, এমনকি মাস্ক পরা থাকলেও। ফলে লোকাল মানুষদের আমরা বাদ দিতে পারি। আমি কিছু অফিসার নিযুক্ত করে দিই এলাকার কারো থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর পাওয়া যায় কিনা দেখতে। তারপর ঠিক করি ফিল্মটা সাথে নিয়ে স্টেট ল্যাবে চলে যাব, কারণ ফিল্ম ডেভেলপ হওয়ার সাথে সাথে আমিও ওটা দেখতে চাই। 3 মাইল রাস্তা গাড়ি চালানোর পর লক্ষ্য করলাম একটা নীল রঙের সিডান গাড়ি আমায় পেরিয়ে এগিয়ে গেল। আমি তখন 60 মাইলে গাড়ি চালাচ্ছি, ফলে আন্দাজ করতে পারলাম ওই লোকটা কমপক্ষে 80 মাইল বেগে তার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এখন যদিও আমি আর ট্রাফিক ডিভিশনে কাজ করি না, তাও বিষয়টা অগ্রাহ্য করতে পারলাম না। আমি সাইরেন বাজিয়ে তার পিছন নিই। গাড়ির চালক তখনও গাড়ি চালিয়েই চলল। আরও 1 মাইল মতো যাওয়ার পর ধীরে ধীরে গাড়ির গতি কমতে থাকে, তবে গাড়ি থামানোর পরিবর্তে সেটা মোড় নিয়ে নেয়।
সেই রাস্তাটা ছিল কাদায় পরিপূর্ণ, তাই বেশি জোরে গাড়ি চালানো সম্ভব নয়। আমি শীঘ্রই তাকে ধরে ফেলি এবং যতক্ষণে গাড়িটা থামে ততক্ষণ গা ঘেঁষে চলতে থাকি। অবশেষে সে থামে। গাড়িটা ঠিক পিছনে নিজের গাড়িটা থামাই আমি। কিন্তু আজব একটা অনুভূতি হয় আমার গাড়িটা দেখে স্পষ্ট বোঝা যাবে এটা পুলিশের গাড়ি, আর অন্য কেউ জোরে গাড়ি চালাচ্ছিল না, বিশেষ করে ওখানে তো নাই। আমার কেন জানি মনে হলো এটা না বুঝে জোরে গাড়ি চালাবার বিষয় নয়, বিষয়টায় কিছু একটা ঘাপলা রয়েছে। যখন কোনো গাড়ি থামে এবং তুমি তার পিছনে নিজের গাড়ি থামাও, তখন স্বভাবত গাড়ির চালক জানলা দিয়ে পিছনে মুখ বাড়ায় যাতে সে তোমায় একটু মেপে নিতে পারে। তবে এখানে চালকটি কিছু করল না। সে শুধু মাথা সোজা রেখে বসে রইল নিজের সিটে, রিয়ার ভিউ মিররে লক্ষ্য করছিল আমায়। বাতাসে মিশে থাকা উত্তেজনা আমি অনুভব করতে পারছিলাম। আমি নিজের গাড়ি থেকে নামি। তার চোখের হালকা আড়াল হতেই টুক করে কোমর থেকে খুলে আনি পিস্তলটা এবং সেফটি অফ করে দিই। লোকটা ঠিক বাম কাঁধের পিছনে এসে থেমে যাই আমি, যে কোনো কিছুর জন্য প্রস্তুত। যখন সে উপলব্ধি করে আমি আর এগোবো না, ঠিক তখন সে তার পদক্ষেপটা নিতে যায়। তার ডান হাতটা উঠে আসে, তাতে ধরা রয়েছে পিস্তল, কিন্তু তাকে আমার দিকে ঘুরতে হতো। এইটুকু সময়ই যথেষ্ট ছিল আমার জন্যে। আমার পিস্তলের গুলিতে তার দেহটা এলিয়ে পড়ে সামনের সিটে, আর তার বন্দুকের গুলিটা গিয়ে লাগে গাড়ির কাছে। আমি আবার গুলি চালানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তার আর দরকার পড়ল না। লোকটার হাত থেকে পিস্তল পড়ে গিয়েছে। তার মুখটা ভালো মতো করে দেখার পরেও তাকে ঠিক চিনতে পারলাম না। তাকে আগে কখনো দেখিনি। আমি আবার ফিরে যাই নিজের গাড়ির কাছে এবং হেডকোয়ার্টারে জানাই ব্যাকআপ পাঠানোর জন্যে। শীঘ্রই সার্জেন্ট স্পেন্সার এসে পৌঁছায় সেখানে। সে দেহটার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ে। এটা তো জিম ট্রেসি। এ তো ওয়ালিস ফিল্ডে থাকে। বছরখানেক আগে ওকে একবার চুরি করার বদনামে ধরেছিলাম, তবে প্রমাণ কিছু ছিল না। স্পেন্সার তার কাজের প্রতি সিরিয়াসনেসের জন্য পরিচিত। দেহটা স্ট্রেচারে করে নিয়ে যাবার সময়ও সে তাকাচ্ছিল সেটার দিকে। ছেলেটা বোধহয় নেশা করেছিল, অথবা মাথায় কিছু ভীমরতি হয়েছিল। না হলে কেউ ফাইনের টাকা এড়াতে এরকম কেন করবে? আমি নিজের মাথা নাড়ি। এটা অতটা সহজ নয়। সে আমায় ইচ্ছা করে এখানে নিয়ে এসেছিল। আমার মতে ও চেয়েছিল আমায় খুন করতে। স্পেন্সার ভুরু কুচকায়। কেন? আসলে আমি এখানে একটা ব্যাংক ডাকাতি নিয়ে তদন্ত করছি, আমি বললাম। ব্যাংকে ক্যামেরা লাগানো ছিল এবং সমস্ত ডাকাতির কাণ্ডটা তাতে রেকর্ড হয়েছে। এখন ফিল্মটা নিয়ে সেটা আমি ডেভেলপ করতে যাচ্ছিলাম। আমার আন্দাজ ও আমার সেখানে যাওয়া থেকে আটকাতে এসেছিল। স্পেন্সারকে আরও বেশি বিভ্রান্ত দেখায়। সে ফিল্মের ব্যাপারে জানলো কি করে? এলাকার সকলেই সেটা জানে, ফলে জিমও নিশ্চয়ই জানত। স্পেন্সার খানিক কিছু ভাবে। তো আপনি বলছেন জিম সেই ডাকাতদের একজন? আপাতত তাই ভেবেই আমায় চলতে হবে। তবে এখন এটা শুধু একটা ধারণা, হয়তো পরে কাজে লাগতেও পারে। কিন্তু বিষয়টা তো ঠিক মিলছে না। যদি সে ক্যামেরার বিষয়ে জানতো, তাহলে নিজেকে ওইভাবে রেকর্ড হতে কেন দিল? কোনো বুদ্ধিমান ডাকাত ব্যাংক থেকে বেরোনোর আগে ফিল্মটা নষ্ট করে ফেলতো। সেটা ঠিক, কিন্তু ভেবে দেখো, যদি তারা নিজেদের রেকর্ড করতে দেয়, তখন সবাই ভাববে তারা এলাকার কেউ নয়। আমরা ভাববো যে এটা হয়তো বাইরের কেউ করেছে। হয়তো এটাই ছিল তার কারণ। স্পেন্সার ভুরু উঁচিয়ে বলে, কিন্তু এখন জিম সেই ফিল্মটা নেওয়ার জন্য এতটাই উতলা হয়ে উঠেছিল যে আপনাকে খুন পর্যন্ত করত। সেটা কেন? সেটার কারণ এখনো আমি জানি না। তবে সম্ভবত সে বুঝতে পেরেছে ফিল্মের মধ্যে কিছু একটা রয়েছে যেটা সমস্যা সৃষ্টি করতে পারে। স্পেন্সার আমার সাথে গাড়ির কাছে আসলো। আমিও আপনার সাথে ল্যাবে যাবো লেফটেন্যান্ট। আমিও দেখতে চাই ওই ফিল্মে কি আছে। আমি গাড়িটা ঘুরিয়ে হলওয়ে ধরে সোজা এগিয়ে চললাম। স্পেন্সার একটা সিগারেট ধরায়। ওদের দুজনের মুখেই মাস্ক পরা ছিল, বলে বুঝতে পারছি না তারপরও ফিল্মটা নেওয়ার কি দরকার হলো তাদের। স্পেন্সার আমার প্রশ্নটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে। আচ্ছা, জিম এটা কি করে জানলো যে ফিল্মটা আপনি নিয়ে যাচ্ছেন? ব্যাংকের বাইরে তখন 100-ও বেশি লোকজন জড়ো হয়েছিল। সে নিশ্চয়ই ভিড়ের মধ্যে লক্ষ্য করেছিল আমায়। তারপর সে পিছু নেয়। কত টাকা চুরি গেছে? $25,000 মতো। 15 মিনিটের মধ্যে আমরা স্টেট ল্যাবে পৌঁছে যাই।
তারা দ্রুত কাজ করে ফিল্মটা ডেভেলপ করে ফেলে এবং আমরা সেটা প্রজেক্টরে দেখতে শুরু করি। ফিল্মটা হঠাৎ করেই চালু হয়। দেখা যায় একজন মাস্ক পরা লোক কাউন্টার পেরিয়ে ঢুকে আসছে। তার সঙ্গীটি দাঁড়িয়ে রয়েছে জানলার কাছে, মাঝে মাঝে ফিরে তাকাচ্ছে। ডানকান সরে আসে কাউন্টারের কাছ থেকে এবং বন্দুক ধরা লোকটা কিছু একটা বলল তাকে, সম্ভবত দেরাজ খুলতে বলছে। ছেলেটা দ্বিধা করে এগিয়ে যায় সেদিকে, হাতল ঘুরিয়ে খুলে দেয় সেটা। লোকটা দ্রুত ব্যাগের মধ্যে টাকা ভরতে আরম্ভ করে। কাজ শেষ হতে সে ডানকানকে ইশারা করে ওয়াটার কুলারের দিকে সরে যেতে। ডানকানকে নার্ভাস লাগছে। লোকটা পকেট থেকে একটা চেইন বের করে ডানকানকে বেঁধে দেয়, তারপর একটা রুমাল দিয়ে তার চোখ ঢেকে দেয়। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে নেয় সবকিছু। সব ঠিক মনে হতে ব্যাগ হাতে তুলে ডানকানকে কিছু বলে সে, হয়তো চেঁচামেচি না করতে বলে। তারপর চলে যায় নিজের সঙ্গীর কাছে। দুজনে এরপর বিল্ডিং থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। ডাকাতির কাজটা ঘটে মাত্র 5 মিনিটে, ফলে ফিল্ম তখনও চলছে। দেখা যাচ্ছে ডানকান স্থির হয়ে দাঁড়িয়ে। 10 মিনিট পূর্ণ হতে সেটা শেষ হয়। আমি আলো জ্বালিয়ে দিলাম। কাজের কিছু দেখতে পেলে? স্পেন্সার মাথা নাড়ে। না, ওই ঢিলে ঢালা কোট আর মাস্কের জন্য তাদের চেনা একেবারেই সম্ভব নয়। ভুরু কুচকায় সে। আমি তো ভেবে পাচ্ছি না জিম আপনায় খুন কেন করতে গিয়েছিল। আমি ফিল্মটাকে রিওয়াইন্ড করি। চলো আরও একবার দেখি। ক্যামেরাটা ব্যাংকের প্রায় পুরো জায়গাটাই কভার করছে, শুধু তার নিচের জায়গাটা ছাড়া। জানলা দিয়ে রাস্তাটা আবঝাভাবে দেখা যাচ্ছে। দেওয়ালে ঝোলানো ঘড়িতে সময় দেখা যাচ্ছে 10টা 31। আমি সেই ফিল্মটা 3-4 বার দেখলাম, কিন্তু নতুন কিছু চোখে পড়ল না। শেষে আলো জ্বাললাম আবার। হয়তো ব্রেমার বা ডানকান কিছু লক্ষ্য করতে পারে যেটা আমাদের চোখে পড়ছে না। আমি তাদের ডেকে পাঠাই। ততক্ষণে আমি আর স্পেন্সার ফিল্মটা পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে এসেছি। প্রজেকশন রুমে বসে ফিল্মটা চালালাম ওদের জন্যে। সেটা শেষ হতে আমি ডানকানকে প্রশ্ন করি, এমন কিছু লক্ষ্য করলে যেটা সাহায্যে আসতে পারে? সে নিজের মাথা নাড়ে। না লেফটেন্যান্ট, কিছুই তেমন দেখলাম না। লোকটা যখন কথা বলে তখন তার গলা কি চেনা চেনা লাগছিল? না, আমার মনে হয় না তেমন গলা আমি আগে শুনেছি। আমি ঘুরে তাকাই ব্রেমারের দিকে। আর আপনি? তাদের হাবভাবের মধ্যে কোনো পরিচিত কিছু দেখতে পেলেন? ব্রেমারও নিজের মাথা নাড়েন। এই সময় একজন ক্লার্ক এসে জানায় আমার জন্য একটা ফোন এসেছে। ফোনটা ধরতে আমি বেরিয়ে যাই। ফিরে এসে দেখি স্পেন্সার আবার ফিল্মটা দেখতে শুরু করেছে। সেটা শেষ হওয়া অবধি আমি অপেক্ষা করি। আমাদের এই সিনেমাটা বিখ্যাত হয়ে উঠেছে বুঝলে, বললাম তাকে। আজ রাতে এটা টিভিতে চালালে কেমন হবে? এটা ওরা 10টার খবরে চালাতে চায়। স্পেন্সারকে চিন্তিত দেখায়। টিভি? সেটা হয়তো ভালোই হবে। কয়েক লক্ষ মানুষ সেটা দেখে কিছু না কিছু নিশ্চয়ই খুঁজে পাবে। একদম ঠিক, আমি বলি। স্টেশন থেকে একজনকে সেটা আনতে পাঠাচ্ছে ওরা। স্পেন্সার ব্রেমার আর ডানকানকে নিয়ে ব্যাংকে দিয়ে আসতে চায় এবং আমি থেকে যাই ওখানেই। পরে জিম ট্রেসির কাছের 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। 4:30টার দিকে বোঝা যায় তারা এই কাজে ইনভলভ ছিল না, তাই ছেড়ে দিয়ে ওদের। কিন্তু এটাও জানাই যেন তারা এলাকা ছেড়ে কোথাও না পালায়। অফিসে ঢুকে পুনরায় পুরো তদন্তটা ভাবতে শুরু করি আমি। স্টেট অডিটররা কেউই ব্যাংকের রেকর্ডে কোনো ঝোল খুঁজে পায়নি। ব্যাংকের বিষয়ে আসলে আমরা এটা করে থাকি। ব্রেমারের ফাইন্যান্সে কোনো ত্রুটি নেই এবং তার অ্যালিবাইও চেক করা হয়েছে। সে তখন বোর্ড মিটিংয়েই ছিল। 6 জন প্রত্যক্ষদর্শী তার সাক্ষী দিয়েছে। ব্রেমার স্ত্রী জীবিত নেই, তার 2 ছেলে রয়েছে যারা শহরে থাকে। ডানকান ওই ব্যাংকে 3 বছর ধরে কাজ করছে। সে থাকে তার বাবা মার সাথে। 5টার দিকে ঠিক করলাম অনেক কাজ করা হয়েছে, এবার বাড়ি যাই। গাড়িতে ঢুকতে যাচ্ছি, লক্ষ্য করলাম অ্যাশট্রেটা সিগারেট ফিল্টারে ভর্তি। সেগুলোকে ডাস্টবিনে ফেলে উঠে দাঁড়ালাম। তাকিয়ে রইলাম খালি অ্যাশট্রেটার দিকে। কিছু একটা আঘাত করেছে মাথায়। আমি সোজা চলে যাই ভিতরে। আরেকবার ফিল্মটা দেখতে হবে আমায়। তারপর ওয়ালিস ফিল্ডের দিকে যাব। আমি ঠিক করেছিলাম সোজা চলে যাব ব্রেমারের বাড়ি, কিন্তু দেখলাম ব্যাংকে আলো জ্বলছে। ভিতরে তখনও ব্রেমার আর ডানকান কাজবাজ করছিল। একজন বয়স্ক মহিলা মেঝে পরিষ্কার করছেন। আমি গাড়ি পার্ক করে কাচের দরজায় নক করি। ব্রেমার এসে দরজা খুললেন। তাকে দেখে ক্লান্ত লাগছে। আমরা স্বভাবত 5টার মধ্যে ব্যাংক বন্ধ করে দিই, তবে আজকের ব্যাপারটা একটু আলাদা।
অনেক রিপোর্ট ঠিক করার ছিল। যাই হোক, কোনো সমস্যা হয়েছে নাকি? না, আপনি কাজ সেরে নিন, তারপর কথা হচ্ছে, বললাম আমি। তারা আবার নিজের কাজে লেগে যায় এবং আমি বসে পড়ে চিন্তা শুরু করি। 6টা নাগাদ মহিলাটি তার কাজ শেষ হতে বেরিয়ে পড়ে। 6:30টার দিকে ব্রেমার দেরাজে তালা লাগিয়ে একটা সিগারেট জ্বালান। হ্যাঁ বলুন লেফটেন্যান্ট, কি ব্যাপার? আমি উঠে দাঁড়াই। আপনি কি শুনেছেন আজ জিম ট্রেসি আমায় খুন করার চেষ্টা করেছিল? ডানকান মাথা নাড়ে। হ্যাঁ, সকলে সেই নিয়েই কথা বলছে, কারণ সে নাকি ফাইন দিতে চাইছিল না। না, সেটা ফাইনের বিষয় ছিল না, সে ওই ফিল্মটা হাতাতে চাইছিল। ডানকানের চোখ বড় হয়ে ওঠে। কেন? কারণ ডাকাতদের একজন ছিল সে। ব্রেমান নিজের গাল চুলকান। কিন্তু সে ফিল্মটা নিয়ে অত চিন্তা কেন করছিল সেটাই তো ওকে কেউ চিনতেও পারতো না। না, সেদিক থেকে সে সুরক্ষিত ছিল। তবে ফিল্মে আরও এমন কিছু ছিল যেটা তাকে চিন্তায় ফেলে দেয়, এমন কিছু যেটা সে এবং তার সঙ্গীটি পরে গিয়ে বুঝতে পারে। আমি থামলাম, তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করছি। শুরুতে বিষয়টা আমিও ধরতে পারিনি। আমি লোকগুলোকে বারবার দেখেই যাচ্ছিলাম, কিন্তু আসল জিনিসটাই লক্ষ্য করছিলাম না। তারপর আমি লোকগুলোর থেকে দৃষ্টি সরিয়ে মন দিলাম ব্যাংকের দিকে। ডাকাতি ঘটেছিল সকাল 10:30টার দিকে, ব্যাংক খোলার 1.5 ঘন্টা পর। কিন্তু কাউন্টারটা ছিল একেবারে নিখুঁত, যেন কোনো কাস্টমার সেখান থেকে ডিপোজিট স্লিপ নিতেও হাত দেয়নি। অন্যদিকে অ্যাস্ট্রেটাও ছিল একেবারে খালি। ডানকান হাসার চেষ্টা করে। সকালে একটু ফাঁকা ফাঁকা ছিল আজ, আমি কাউন্টারটা ঠিকঠাক করে অ্যাস্ট্রেটা খালি করে রেখেছিলাম। হতে পারে, কিন্তু ফিল্মের রাস্তাটাও দেখা যাচ্ছিল, আর এই পুরোটা সময় সেখান দিয়ে একটা গাড়ি কিংবা কোনো মানুষ চলাচল করতেও দেখা যায়নি। ব্রেমার কথা বলে ওঠে, এটা ছোট একটা এলাকা, হাইওয়ে থেকে অনেক দূরে, তাই এটা অস্বাভাবিক ব্যাপার নয়। হতে পারে, কিন্তু এটা মূল রাস্তার উপর অবস্থিত। এবং আরও একটা বিষয়, ব্যাংকের মেঝেটাও ছিল একেবারে পরিষ্কার। বাইরে আজ বরফ পড়েছিল, ফলে কাদা হয়েছিল বাইরেটা। যদি ধরা যায় সকালের দিকে 30 কি 40 জন লোকও যদি এসে থাকে, তাহলে মেঝেটা অতটা পরিষ্কার থাকার কথা নয়, সেই কাদার দাগ থাকার কথা। কিন্তু ফিল্মে দেখা যাচ্ছে সেটা একেবারে শুকনো। আমি ধীরে ধীরে নিজের মাথা নাড়ি। আজ সকালে এখানে কোনো ডাকাতি হয়নি। আপনারা পুরো জিনিসটা ক্যামেরায় সাজিয়েছিলেন, এবং আমি বাজি রেখে বলতে পারি এই কাজটা আপনারা করেছিলেন রবিবারের সকালে। তাই জন্যই রাস্তাটা অতটা খালি ছিল। সেদিন হয় লোকেরা চার্চে গিয়েছিল কিংবা বাড়িতেই ছিল। যখন আপনি আর জিম ডাকাতির নাটকটা করছিলেন, তখন জিম নিশ্চয়ই রাস্তায় নজর রাখছিল। যদি তার চোখে কেউ পড়তো, তৎক্ষণাৎ আপনারা থেমে যেতেন এবং লুকিয়ে পড়তেন। আপনারা জিমের 5 মিনিটে কাজ সেরে এখান থেকে বেরিয়ে যাবার পর আরও একটা সমস্যা ছিল, ফিল্মটা তারপরেও আরও 5 মিনিট রেকর্ড করবে, তাই আপনারা কাছাকাছি ছিলেন। যদি সেই সময় কেউ এসে পড়ে এবং দেখে যে ডানকান বাধা অবস্থায় আছে, তাহলে সমস্যা। তাই হয়তো কোনো শব্দ করে ইশারা করে দিতেন ডানকানকে, সে হয়তো ঝুঁকে পড়তো নিচে, ফলে বাইরে থেকে কেউ হেঁটে গেলেও দেখতে পেত না। যাই হোক, যখন ফিল্ম রেকর্ডিং শেষ হয়, তখন আপনি গিয়ে তাকে খুলে দেন। এরকম জালি ডাকাতি রেকর্ড করতে কতদিন সময় লেগেছিল? সবকিছুর বাধা পেরিয়ে কাজটা করতে কতবার রিল পাল্টেছিলেন মিস্টার ব্রেমার? ব্রেমার হালকা হাসে, প্রভাবিত দেখাচ্ছে তাকে। আমার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন। আমি বলে চলি, ফিল্ম শেষ হতে আপনি ক্যামেরাতেই রিলটা রেখে দেন এবং অপেক্ষা করতে থাকেন একটা পারফেক্ট দিনের জন্যে, যেদিন 10:31 থেকে 10:41-এর মধ্যে কেউ ব্যাংকে আসবে না, কারণ ফিল্মে সেই সময়টাই লেখা থাকবে। আপনি কি প্রথম শুক্রবারই সেটা করতে পেরেছিলেন, নাকি বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল? প্রতি শুক্রবার সকালে আপনি ঠিক করেই রেখেছিলেন ব্যাংকের বাইরে থাকবেন, যাতে করে আপনার একটা সলিড অ্যালিবাই রাখা যায়। দেরাজ থেকে টাকাও সরিয়ে রাখতেন, আর যদি দরকার পড়ে তাহলে সেটা আবার জায়গায় রেখে দিতেও পারবেন। ওই 10 মিনিটের কাজে যদি কোনো বাধা পড়ে, তখন নিশ্চয়ই ডানকান আপনাকে ফোন করে জানিয়ে দিত। কিন্তু আজ সকালে কেউ ওই সময় ছিল না, তাই ডানকান দ্রুত নিজেকে চেইন দিয়ে আটকে দেয়, এবং ঠিক এইভাবে ঘটে যায় ব্যাংক ডাকাতি। ব্রেমার আবার হালকা হাসে। ধরা যাক আমরা টাকাটা নিয়েছি, কি হবে যদি আমরা আপনাকে $5,000 দিই সেখান থেকে? একজন সার্জেন্টের ইনকাম নিশ্চয়ই খুব বেশি নয়, তাই না? আপনি আপনার সময় নষ্ট করছেন। আমি বললাম, আমি একজন লিউটেন্যান্ট, কোনো সার্জেন্ট নই।
ক্ষমা করবেন, ব্রেমার ক্যাজুয়ালি বললেন। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে ডানকানের দিকে তাকান। ওয়েল ডানকান, লেফটেন্যান্ট নিজের মন ঠিক করে নিয়েছে, তো এখন তার সাথে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেলাম। ভিতরে প্রবেশ করতে নাকে এসে ঠেকলো পোড়া পোড়া একটা গন্ধ। সেখানে একজন সার্জেন্ট আমাকে দেখতে পেয়ে বলল, ও স্যার, আপনি ঘটনাটা একটুর জন্য মিস করে গেলেন। ছোটোখাটো একটা আগুন লেগেছিল এখানে, তবে সিরিয়াস কিছু নয়। আমরা তৎক্ষণাৎ সেটা নিভিয়ে দিই, তবে প্রজেকশন রুমের অবস্থা খারাপ হয়েছে। আমি দ্রুত ছুটে যাই উপরতলায়। প্রজেকশন রুমে একজন কর্মচারী জায়গাটা পরিষ্কার করছে। সামনে দাঁড়িয়েছিল সার্জেন্ট বুরোস। কি করে হলো এসব? আমি জিজ্ঞেস করি। সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল, বলল সে। আমি তো এখানে ছিলাম না, ওই স্পেন্সার ফিল্মটা দেখেছিল, তারপর হঠাৎ আগুন লেগে যায়। সেটা বন্ধ করতে ও বেচারা হাতও পুড়িয়ে ফেলেছে। সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে আমি থেমে যাই। ফার্স্ট এড রুম থেকে স্পেন্সার হাতে ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে আসছে। রুমের ওধার থেকে সে ব্রেমার আর ডানকানের দিকে তাকায়, তারপর মুহূর্তের জন্যে হাসে সে এবং আমার দিকে মুখ তুলে মাথা নাড়ায়। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি। মনে পড়ে যায় ব্রেমার আমায় তখন কি বলেছিল। একজন সার্জেন্টের ইনকাম নিশ্চয়ই খুব বেশি নয়, তাই না? স্পেন্সার নিজেকে বিকিয়ে দিতে কত টাকা নিচ্ছে ব্রেমারের কাছ থেকে? 5,000, 10,000? ওরা কি তার কাছে আগে যায়, নাকি স্পেন্সার তাদের কাছে আবেদন রেখেছিল? আমি যখন তাদের একা ছেড়েছিলাম তখন কি তারা এই চুক্তিটা করে, নাকি পরে যখন স্পেন্সার ওদের ছেড়ে আসতে যায় তখন? একজন ঘুষ নেওয়া পুলিশ সেই বাজে পুলিশের খাতাতেই পড়ে, কিন্তু সে কি করে ভাবলো যে আমি ফিল্মটা টিভি স্টেশনে দেওয়ার কথা বলার পরেও সেটার আরও একটা কপি বানিয়ে রাখবো না? খবরটা পাওয়ার পর আমি যথারীতি সেটার একটা কপি বানিয়েই রেখেছিলাম। আমি সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করি, আর এইবার আমার হাসার পালা।